আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি, আমি হাবিবা আফরোজ। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইমলাইন অতিক্রম করতে চান না প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসি এই তথ্য জানিয়েছেন। এর আগে সিসি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন। সিসি বলেন, ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সিসি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে, তাদের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলে জানান সিসি। বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন যুক্তরাজ্য চায় বলে জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিশিয়েট করেছে। নতুন দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 20 এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলো আবেদন করতে পারবেন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রতিবার সংসদ নির্বাচনের পূর্বে নতুন দলের নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদনের আহ্বান করে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধন পেতে নির্ধারিত 3টি শর্তের যে কোনো একটি পূরণ করতে হয়। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এই কথা জানানো হয়েছে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এই সংক্রান্ত একটি অ্যাপস তৈরি করা হবে, সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দেবেন এবং সেই নমিনি ভোট দিতে পারবেন, যার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট নামে প্রবাসী বাংলাদেশিদের ভোটের সুযোগ হতে যাচ্ছে। ছয়টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এসব সুপারিশের বিষয়ে আগামী 13 মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটের মতামত জানাতে হবে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং ঐক্যমতে পৌঁছে জাতীয় সনদ তৈরি করা হবে। সোমবার জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। শাকিলা করিমের রিপোর্ট। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকারের গঠিত 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে যোগ দেন সংস্কার কমিশনগুলোর প্রধানরা এবং জাতীয় সংসদের ভূমিকা। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের মেয়াদ 6 মাস। যত দ্রুত আলোচনা শেষে ঐক্যমত্যে পৌঁছানো যায় তত দ্রুত সনদ তৈরি হবে। প্রজ্ঞাপন সেটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, সেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি 15 তারিখের থেকে শুরু এবং 6 মাস আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যা আমার হিসাব অনুযায়ী 15 জুলাই শেষ হয়। তো তাহলে আমাদের 15 জুলাইয়ের মধ্যে এটা আমাদের সম্পাদন করতে হবে। এটা হচ্ছে আমাদের দেয়া নির্ধারিত সময়। তিনি বলেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব, আর গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনও একসাথে সম্ভব। দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান ও মত আছে, আলোচনার ভিত্তিতে ঐক্যে পৌঁছানো যাবে। আমরা রাজনৈতিক দল এবং জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে স্বনির্বন্ধ অনুরোধ করছি। এই প্রক্রিয়ার পরের ধাপ রাজনৈতিক দলগুলোর উপর এখন নির্ভর করছে। আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে, আলোচনা অগ্রসর করতে এবং স্বল্প সময়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছে একটি
জাতীয় সনদ তৈরি করতে। সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশগুলো ইতোমধ্যেই 34 রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। আলোচনার দিনক্ষণ ঠিক না হলেও সংস্কার সুপারিশের ক্ষেত্রে 13 মার্চের মধ্যে রাজনৈতিক দলের মতামত চেয়েছে ঐকমত্য কমিশন। সংগঠন শাকিলা করিম, RTV, ঢাকা। দেশজুড়ে নারীদের ওপর সহিংসতা ও ধর্ষণের যে ঘটনা ঘটছে তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা রয়েছে বলে জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুপুরে হাইকোর্টের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শহরগুলোতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করা হয়। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। এখনও থেমে নেই নারী সহিংসতা ও ধর্ষণের ঘটনা। প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্তে শ্লীলতাহানির শিকার হচ্ছেন নারীরা। তার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে হাইকোর্টের সামনে মানববন্ধন করা হয়। এতে কেন্দ্রীয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের নেতাকর্মীরা অংশ নেয়। ছাত্রদলের নেতারা বলেন, 5 আগস্টের পর নারী সহিংসতা প্রতিনিয়ত বেড়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে আনলাম যে একটা বিচারের হয়তো এখন থেকে বিচারের একটা সংস্কৃতি চালু হবে, সেটা হয় নাই। বিচারের দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার ফাঁক নিয়ে যারা প্রকৃত অপরাধী তারা বের হয়ে যাচ্ছে। যে আমরা সবচেয়ে মানবিক একটা জাতি হিসেবে আমরা এই বাংলাদেশ তথা পৃথিবীতে আমরা পরিচিত হতে চাই, যাতে আমাদের একটা বোনও এখানে ধর্ষিত না হয়। দেশ জুড়ে নারীদের উপর সহিংসতা ও ধর্ষণের যে ঘটনা ঘটছে তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ জানিয়ে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, জুলাই গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সঠিক দায়িত্ব পালন করেনি। আমরা স্পষ্টভাবে বলছি, এখানে অবশ্যই সরকারের দুর্বলতা রয়েছে, এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে এবং আমাদের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এটার দায় রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জাতীয় ছাত্র সমাজ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়। এদিকে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল করে দোষীদের বিচারের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি অবরোধ করা হয়। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র জনতা। এছাড়া বরিশাল, গাজীপুর, গাইবান্ধা, নেত্রকোনা, ফিরোজপুর, নওগাঁও, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিপুল দেব রায়, RTV, ঢাকা। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজ যদি প্রশাসন ঠিক থাকতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক র্যালি ও সমাবেশে কথা বলেন তিনি। সমাবেশ শেষে র্যালিটি বিএনপির অফিসের সামনে থেকে কাকরাইল মোড় প্রেস ক্লাবের সামনে হয়ে বিএনপির অফিসের সামনে গিয়ে শেষ হয়। আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বিএনপি ক্ষমতায় যেতে চায় নিজেদের জন্য নয়, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনের জন্য। আইন, সংবিধান সহ যে কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন করতে চাইলে ক্ষমতার পরিবর্তন করতে হবে। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে 2 বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দুঃশাসন টিকিয়ে রাখতে পদস্থ সবাইকে অবাধে দুর্নীতি করার সুযোগ দিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে শকুনের দল আখ্যায়িত করে তিনি বলেন, যারা দেশের মানুষের সবকিছু কুড়ে কুড়ে খেয়েছে। ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না। রাষ্ট্র এবং সমাজের পরিবর্তন এমনিতেই হয় না। এর জন্য ব্যবস্থার পরিবর্তন করতে হয়, এর জন্য আইন পরিবর্তন করতে হয়, এর জন্য প্রয়োজনীয় সংবিধান পরিবর্তন করতে হয়। শকুন মরা গরু খাওয়ার জন্য চলে আসতো দলে দলে। এরা তো সেই শকুন, তারা দুস্থ মানুষের রক্ত মাংস কুড়ে কুড়ে খেয়েছে।
জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ দ্রুত ঘোষণা করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে দলটির ইফতার মাহফিলে এই দাবি জানান তিনি। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় নাগরিক পার্টি জানিয়ে দলটির আহ্বায়ক রাজনৈতিক দলগুলোতে বিচার ও সংস্কার বিলম্বিত না করার আহ্বান জানান। নির্বাচন করতেই দল গঠন করা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন চাই, কিন্তু তার আগে গণপরিষদ নির্বাচন হতে হবে। বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের জন্য শিগগিরই আবার রাজপথে নামার ঘোষণা দেন তিনি। আজকে দেশে শত শত মামলা হয়েছে, এই শহীদ পরিবারের সদস্যবৃন্দগুলো মামলা করেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি, খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। মাগুরায় ধর্ষিত শিশু আসিয়া চোখ মেলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্রুতই তার স্বাস্থ্যের উন্নতি হতে পারে বলে চিকিৎসকরা তাঁকে জানিয়েছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ধর্ষণের শিকার শিশু আসিয়া। শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান্ড লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় 4 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার মধ্যরাতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এই আদেশ দেন। মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরকে 7 দিন ও অন্য 3 আসামি শিশুটির বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জানা যায়, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ঘটনায় আসামিদের রোববার দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের 7 দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেয়নি। আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। ক্ষমতার অপব্যবহারে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের 6 জন সহ 23 জনের নামে 8টি চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরা হলেন শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, টিউলিপ, ববি ও আজমিনা সিদ্দিকী। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে রয়েছে সচিব সহ 14 জনের নাম। নতুন করে চার্জশিটে যুক্ত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন। পূর্বাঞ্চলের কূটনৈতিক জোনে রাজুকের 6টি প্লট বরাদ্দ নেয় ডিসেম্বরে শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে জানুয়ারিতে 6টি মামলা করে দুদক। অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করায় দ্রুত চার্জশিট প্রস্তুত হয়েছে বলে জানান মহাপরিচালক আক্তার হোসেন। শেখ হাসিনা তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে পূর্বাঞ্চল নতুন শহর আবাসন প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি এবং নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক 6 জনের অনুকূলে 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ
নাজবুল আলম এই আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক বলেন, এ মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন। একই সঙ্গে যেসব জায়গায় তার বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে সেগুলো প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM আফজাল হোসেন 2014 সালের 9 নভেম্বর যশোরে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। দেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে আগামী সপ্তাহে তৈরি হচ্ছে একটি বিশেষ আইন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, যত দ্রুত সম্ভব টাকা ফেরত আনা হবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। দেশ থেকে পাচার হওয়া 234 বিলিয়ন টাকা ফেরাতে করণীয় নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের নেতৃত্বে থাকা 11 সদস্যের টাস্কফোর্সকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সন্তানদের টিউশন ফি এর মাধ্যমেও বিদেশে অর্থ পাচার হয়েছে। টাকা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন করতে যাচ্ছে সরকার। একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য, এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। যে আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে। প্রেস সেক্রেটারি জানান, 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে 1 নম্বরে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি ওভারহু ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে। চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস, তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, শিগগিরই প্রাথমিক শিক্ষার্থীদের বই ছাপানোর কাজ শেষ হবে। ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে সবগুলো বই বিতরণ করা সম্ভব হবে। আশিকুল আলম, RTV, ঢাকা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমার চেক হস্তান্তর করেছে দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। বিকেলে সাভারের বিকেএসপি দপ্তরে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামের কাছে চেক হস্তান্তর করেন ন্যাশনাল লাইফের সিইও মোহাম্মদ কাজিমউদ্দিন। এ সময় বিকেএসপির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক কর্নেল মোহাম্মদ গোলাম মাবুদ হাসান, অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মোহাম্মদ কাজিমউদ্দিন বলেন, শুধু ব্যবসা নয়, দায়িত্ববোধের জায়গা থেকে বিকেএসপির সাথে যুক্ত হয়েছে ন্যাশনাল লাইফ। গত বছর প্রায় আমরা 32 জনের আমরা ইন্স্যুরেন্স কভার পাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে। তাদের মোস্টলি যা হয়, যেহেতু একটা প্লেয়ারের লিগামেন্ট ইনজুরিটা হচ্ছে গিয়ে খুব কমন একটাই, যে কোনো মানে ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, ভলিবল, বাস্কেটবল, ম্যাক্সিমাম লিগামেন্ট ইনজুরি। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েল। সোমবার কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। তবে ইসরায়েলের পক্ষ থেকে প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আহ্বান জানানো হলেও তা নাকচ করেছে হামাস। যুদ্ধবিরতির চলমান আলোচনার মধ্যেই গাজা উপত্যকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল। সোমবার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় গোটা গাজায়। এর ফলে রমজান মাসে রান্নাসহ জীবন ধারণের চরম ভোগান্তিতে পড়েছে গাজার বাসিন্দারা। ইসরায়েলের এই ধরনের কার্যক্রম সস্তা ও অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছে হামাস। এদিকে রোববার ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন প্রান্তে অন্তত 5 জনের প্রাণহানি ঘটেছে বলে জানায় আল জাজিরা। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 10 উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে শাইনপুকুর। মাত্র 69 রানে গুটে যায় দলটি। রূপগঞ্জের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা ও তানভীর। লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান 9.3 ওভারে জয় তুলে নেয়। এদিকে বিকেএসপির 4 নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে 175 রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেট ক্লাব।
টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 298 রান তোলে গাজী গ্রুপ। দলের হয়ে সর্বোচ্চ 69 রান করেন এনামুল হক বিজয়। জবাবে 123 রানেই গুটিয়ে যায় সোহানের দল। দিনের অন্য ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে 6 উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক। সন্ধ্যা সংবাদে এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।